ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকে তোমাদের ভূগোলের ভারতের যে ভূগোল ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে তোমাদের কিন্তু 100টি গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করা হবে এবং এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলো যদি তোমরা বারবার দেখো, মানে ভিডিওটা তোমরা যদি বারবার দেখো, একবার দেখলা আবার রিভিশন মারলে, ঠিক আছে, এইভাবে যদি দেখো কিন্তু প্রত্যেকটা কোশ্চেন এখানে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ এবং উত্তরগুলো তোমাদের যেটুকু দরকার বেশি এক্সপ্লেনেশন করবো না, কারণ যেহেতু 100টা কোশ্চেন সেই জন্য বেশি অন্য ভিডিওগুলোর মতো বেশি মানে এক্সট্রা ইনফরমেশনটা একটু কম দিব, ঠিক আছে। এবং যেহেতু 100টা কোশ্চেন সেই জন্য বেশি সময় লাগবে, তো অবশ্যই ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবে। তবে তবে আমি চেষ্টা করব যে 100টা কোশ্চেন খুব ভালোভাবে তোমাদেরকে বোঝানোর, এবং কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে আসন্ন ডাব্লিউবি এসএসসি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে এক্সাম হবে, সেটাতে তোমাদের আছে ইন্ডিয়ান জিওগ্রাফি। তো অবশ্যই তোমাদের কিন্তু এটা হেল্পফুল হবে, তো অবশ্যই তোমরা ক্লাসটি দেখবে এবং এখান থেকে তোমরা যদি ভালোভাবে দেখো তোমাদের কিন্তু অবশ্যই এখান থেকে কিন্তু কমন পাবে, 100% কমন পাবে এবং সম্পূর্ণ নতুন যে সিলেবাস এসেছে সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই ক্লাসটা তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস, 100টি কোশ্চেন, সেই জন্য বলবো যে তোমরা একটু ভালো করে ভিডিওটি লাস্ট অবধি দেখবে এবং প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট, ওকে। তো প্রথমে আমি চলে আসছি সিলেবাস, যে নতুন সিলেবাস আছে সেই সিলেবাসটা তোমাদেরকে আলোচনা করি। তো তোমাদের জানো যে এখানে সিলেবাস 1 আছে ইন্ডিয়ান হিস্টোরি এবং জিওগ্রাফি। তো ভারতের ইন্ডিয়ান জিওগ্রাফি তোমাদের গ্রুপ সিতে আছে, তো অবশ্যই এই ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে তোমাদের কিন্তু 100টা কোশ্চেন আজকে করানো হবে। এরপরে যদি তোমরা আরো এরকম ধরনের ম্যারাথন ক্লাস বা অনেকগুলো কোশ্চেন নিয়ে যদি তোমরা ক্লাস করতে চাও, অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে অবশ্যই বন্ধুদের সাথে। তোমাদের কিন্তু ভিউ লাইক কম করছো এবং শেয়ার কিন্তু করছোই না, ঠিক আছে। তো অবশ্যই তোমরা শেয়ার করবে এবং লাইক করবে ভিডিওটাকে। তো এখানে বিভাগ 1 মানে প্রত্যেকটা পার্ট থেকে আমি কিন্তু কোশ্চেন নিয়ে এসেছি। এখানে প্রথমে আছে ভারতের সাধারণ পরিচিতি, মানে যেটা আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে যেটা সাধারণ পরিচিতি সেটা সম্পর্কে এখানে কিন্তু কিছু কোশ্চেন আছে। দেখো, ভারতের মোট আয়তন কত? ভারতের তাহলে মোট আয়তন কত? এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে 32,87,263 বর্গ কিমি, ঠিক আছে। তো রাইট, তাহলে অ্যান্সার হয়ে গেল এটা, ঠিক আছে। এবার নেক্সট 2 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতের প্রমাণ দ্রাঘিমার কত বা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, ঠিক আছে, এর মান কত? এটা কত হবে? তো এটা রাইট অ্যান্সার কত হবে চেষ্টা করবে নিজেরা, তারপর অ্যান্সারটা মিলিয়ে নেবে, ঠিক আছে। তো এটা রাইট অ্যান্সার হবে 82°30' পূর্ব, ঠিক আছে। তো প্রমাণ দ্রাঘিমা রেখা কিন্তু আমরা যে আছে সেটা কিন্তু গ্রিনিচ মেন টাইম থেকে 82°30' এগিয়ে, ঠিক আছে, অবশ্যই সেটা মনে রাখবে। আয়তনের দিক থেকে আমি হয়তো স্পিডে প্রথমে বলছিলাম, আমি বুঝতে পারছি এখন একটু স্পিডটা স্লো করছি, ঠিক আছে। আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত? আয়তনের দিক থেকে আমাদের পৃথিবীতে যে আমাদের ভারতবর্ষ আছে, বিভিন্ন দেশ আছে, বিভিন্ন কান্ট্রি আছে, সেই বিশ্বে আমাদের ওয়ার্ল্ডে তাহলে ভারতের আয়তন মানে এরিয়া অনুযায়ী তোমার ভারতের অবস্থান কত হবে? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম না অষ্টম? তো এটা রাইট অ্যান্সার হবে সপ্তম, ঠিক আছে। তো এটা রাইট অ্যান্সার হবে সপ্তম, হচ্ছে আয়তনের দিক থেকে হচ্ছে আহ, আয়তনের দিক থেকে বিশ্বের সপ্তম। এবার যদি বলি আয়তনের দিক থেকে তাহলে প্রথম কি হবে? প্রথম কিন্তু হবে রাশিয়া, ঠিক আছে। আয়তনের দিক থেকে প্রথম কিন্তু রাশিয়া, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট কোশ্চেন চলে যাব যে ভারতের দক্ষিণতম বিন্দুটির নাম কি? কন্যাকুমারী, ইন্দিরা পয়েন্ট, ইন্দিরা কল কি বিথু? ভারতের দক্ষিণতম বিন্দু, ঠিক আছে। তো এটা কি হবে রাইট অ্যান্সার? ভারতের দক্ষিণতম বিন্দু হবে ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে। আর যদি বলতো ভারতের মূল ভূখণ্ডের, ভারতের মূল ভূখণ্ডের, ঠিক আছে, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, এটা হচ্ছে মূল ভূখণ্ড ইন্ডিয়ান ম্যাপটা যদি দেখি, তাহলে মূল ভূখণ্ডের এখানে আছে কন্যাকুমারী, তাহলে কিন্তু রাইট অ্যান্সার হতো কন্যাকুমারী। যেহেতু এখানে বলছে শুধু দক্ষিণতম বিন্দু, সেই জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এখানে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে এগুলোতে, তো এখানে কিন্তু সব থেকে দক্ষিণতম বিন্দু হলো ইন্দিরা পয়েন্ট, ঠিক আছে। 5 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, কর্কটক্রান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে?
আচ্ছা, তাহলে আমাদের ভারতের যে কটককান্তি রেখা, ঠিক আছে, কটককান্তি রেখা ভারতের কয়টি রাজ্যের মধ্যে দিকে টোটাল কিন্তু কয়টি, 6টি, 7টি, 8টি না 9টি? তো এটা রাইট অ্যান্সার কি হবে? টোটাল কিন্তু 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, এবং সেই রাজ্যগুলোর নাম কি কি আমি একটু বলে দিচ্ছি সংক্ষেপে। গুজরাট, ঠিক আছে, তারপর রাজস্থান, মধ্যপ্রদেশ, এমপি লিখলাম, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম, ঠিক আছে। তো 1 2 3 4 5 6 7 8, তো টোটাল কয়টি হলো? 8টি হলো, ঠিক আছে। তাহলে কর্কটক্রান্তি রেখা ভারতে কয়টি রাজ্যের ওপর দিয়ে গেছে? এটা হচ্ছে 8টি রাজ্য। এবং কর্কটক্রান্তি মান যদি কর্কট ক্রান্তি রেখার মান কত, তাহলে 23.5 ডিগ্রি উত্তর, ঠিক আছে, 23.5 ডিগ্রি কিন্তু উত্তর হচ্ছে কর্কটক্রান্তি রেখার মান। তো বেশি এক্সপ্লেনেশন করবো না, প্রত্যেকটা কোশ্চেন, কিছু কোশ্চেন স্কিপ করে চলে যাবো অ্যান্সার দিয়ে শুধুমাত্র, ঠিক আছে, তাহলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে। ভারতের সাথে কোন দেশের আন্তর্জাতিক সীমানা সবচেয়ে দীর্ঘ? ভারতের সাথে কোন দেশের আন্তর্জাতিক সীমানা সবচেয়ে দীর্ঘ? এটা রাইট অ্যান্সার কি হবে? চীন, পাকিস্তান, বাংলাদেশ না নেপাল? তো এটা রাইট অ্যান্সার হবে বাংলাদেশ, ঠিক আছে। তো বাংলাদেশ কিন্তু ভারতের সাথে যে এই আন্তর্জাতিক যে সীমানা আছে, আন্তর্জাতিক মানে বিভিন্ন দেশের সাথে যে সীমানা ভাগ করেছে, আমাদের ভারতের যে বর্ডার ভাগ করেছে, বর্ডার শেয়ার করেছে, সেটা হলো বাংলাদেশ, ঠিক আছে। তো বাংলাদেশ কিন্তু সব থেকে বেশি। এবার যদি বলি আমাদের পশ্চিমবঙ্গে, ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গ কোন রাজ্যে সর্বাধিক সীমানা স্পর্শ করেছে? ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য কোন রাজ্যটিকে সব থেকে বেশি সীমানা স্পর্শ করেছে? সেটা হবে কি? ঝাড়খণ্ড, ঠিক আছে, মনে রাখবে কি হবে? ঝাড়খণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কিন্তু পরীক্ষা দিয়ে দিবে। 7 নম্বর কোশ্চেন দিক দেখে দেখে নাও, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের সীমানা? ম্যাকমোহন লাইন, একটা আছে রেড ক্লিপ লাইন। রেড ক্লিপ লাইন কোথায় হবে? রেড ক্লিপ লাইন হবে কিন্তু ভারত ও পাকিস্তান। এটা হচ্ছে রেড ক্লিপ লাইন, ঠিক আছে, রেড ক্লিপ লাইন। আর যদি বলি ম্যাকমোহন লাইন, তাহলে হবে কি হবে? ভারত ও চীন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি রাইট অ্যান্সার হবে? ভারত ও চীন। আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান না মহারাষ্ট্র? তো এটা রাইট অ্যান্সার কি হবে? আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হবে রাজস্থান, ঠিক আছে, রাজস্থান ইজ দ্য রাইট অ্যান্সার। আর যদি বলে আয়তনের দিক থেকে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য, যদি বলতে ক্ষুদ্রতম রাজ্য, যদি বলে ক্ষুদ্রতম রাজ্য, তাহলে কি হবে? গোয়া হবে রাইট অ্যান্সার। এবং গোয়ার রাজধানীর নাম কি? গোয়ার রাজধানীর নাম বলো। গোয়ার রাজধানীর নাম পানাজি, ঠিক আছে। 9 নম্বর কোশ্চেন কি বলছে? ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? ঠিক আছে, তো এখানে বলছে ভারতের কোন রাজ্যের উপকূল রেখা। তো আমাদের যে ভারত ইন্ডিয়ার যে এইভাবে যে আছে, ঠিক আছে, এখানে পশ্চিমবঙ্গ আছে। তো দেখো, ভারতের যে ম্যাপটা, এখানে কিন্তু এগুলা কি, এখানে আছে বঙ্গোপসাগর, এখানে আছে আরব সাগর, আর এখানে আছে ভারত মহাসাগর, ঠিক আছে। তো এখানে হচ্ছে আরব সাগর, এখানে বঙ্গোপসাগর, এখানে হচ্ছে ভারত মহাসাগর। তো এখানে বলছে যে ভারতের যে উপকূল রেখা, এগুলোকে কি বলা হয়? সমুদ্রের আশেপাশে এগুলোকে বলা হয় উপকূল রেখা, ঠিক আছে। তাহলে ভারতের কোন রাজ্যের উপকূল রেখা দীর্ঘতম? তো এটার রাইট অ্যান্সার হবে গুজরাট। এখানে কি আছে? গুজরাট। তো এখানে কিন্তু ভারতের যে রাজ্যের উপকূল রেখা দেখানো, সেটা হলো গুজরাট ইজ দ্য রাইট অ্যান্সার। 10 নম্বর কোশ্চেন কি বলছে দেখো নাও। 10 নম্বর কোশ্চেন, ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? এর আগে একটু আগে আলোচনা করা হলো, তো এটা রাইট অ্যান্সার হবে গোয়া। এবার দেখে নাও বিভাগ খ, বিভাগ গ থেকে বিভাগ 2, 2 নম্বর বিভাগ থেকে ভূপ্রকৃতি এবং হিমালয় এবং অন্যান্য পর্বত থেকে কিন্তু আলোচনা করা হয়েছে। তাহলে ভূপ্রকৃতি থেকে কিছু কোশ্চেন এখানে নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা জানবো যে হিমালয় কি জাতীয় পর্বত। তাহলে 11 নম্বর কোশ্চেন বলছে হিমালয় কি জাতীয় পর্বত? আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, নবীন ভঙ্গিল পর্বত না অবশিষ্ট পর্বত? তো এটা রাইট অ্যান্সার হবে নবীন ভঙ্গল পর্বত, ঠিক আছে। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ হলো কি হবে? কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট, গড়েন অস্টিন আর নন্দাদেবী? তো এটা রাইট অ্যান্সার হবে গড়েন অস্টিন বা K2।
এবং মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? মাউন্ট এভারেস্ট কিন্তু বা হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ, হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট এবং এটা অবস্থিত নেপালে। ঠিক আছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? 13 নম্বর কোশ্চেন বলছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তাহলে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা, আনাইমুদি, মহেন্দ্রগিরি না গুরুশিখর? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো হবে আনাইমুদি, ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আনাইমুদি কোথায় অবস্থিত? আনাইমুদির যে শৃঙ্গটা আছে সেটা কিন্তু এই পশ্চিম ঘাট পর্বতমালাতে অবস্থিত। কোথায় অবস্থিত? পশ্চিম ঘাট পর্বতমালাতে কিন্তু অবস্থিত। এবার যদি বলে পূর্বঘাট, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো জিন্দাগাথা। ঠিক আছে, কি অ্যান্সার হবে? জিন্দাগাথা ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পারছো। এছাড়া পূর্বঘাট এবং পশ্চিমঘাট, ঠিক আছে, এখানে পূর্বঘাট, এখানে কিন্তু পূর্বঘাট এবং এখানে কি আছে? পশ্চিমঘাট। এই পূর্বঘাট এবং পশ্চিমঘাটের এখানে মিডিলে আছে কিন্তু কি? নীলগিরি পর্বত। ঠিক আছে, কি আছে? নীলগিরি পর্বত। 14 নম্বর কোশ্চেন কি বলছে? ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কি? হিমালয়ের সাতপুরা, আরাবল্লী না নীলগিরি? তাহলে ভারতের সব থেকে প্রাচীনতম ওল্ডেস্ট মাউন্টেন এটা হবে আরাবল্লী, ইজ দ্য রাইট অ্যান্সার। এবং সম্প্রতি আরাবল্লী আমাদের রিসেন্টে কিছু খবর এসেছিল এবং আরাবল্লী হচ্ছে সেভ আরাবল্লী বলে একটা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছিলাম। অবশ্যই সুপ্রিম কোর্টে একটা রায় বেরিয়েছিল সেই হিসেবেই। তো আরাবল্লী পর্বতটাকে কিছু অংশ ধ্বংস করে দিতে চেয়েছে, মানে কিছুটা অংশ মানে কেটে নিতে যাচ্ছে। তো এটা নিয়ে কিন্তু একটা নিউজ পেপার আসছে। তো সেই জন্য এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই মনে রাখবে যে ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি, সেটা আরাবল্লী পর্বত। এছাড়া বলো যে সম্প্রতি সুপ্রিম কোর্টে যে কেসে সুপ্রিম কোর্টে যে রায় করেছিল কোন পর্বতমালার উপর রায় দিয়েছিল, সেটা হবে আরাবল্লী পর্বত। এছাড়াও কোশ্চেন আসতে পারে যে আরাবল্লী পর্বত কি? একটা আরাবল্লী পর্বত হলো একটা ক্ষয়জাত পর্বত। ঠিক আছে, ক্ষয়জাত পর্বত, কারণ আরাবল্লী পর্বতটি যেহেতু প্রাচীন এবং এখন সেটা কি হয়েছে, মানে ধীরে ধীরে আর কি ক্ষয় হতে চাচ্ছে, মানে ক্ষয় হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় আরাবল্লী পর্বত থেকে ক্ষয়জাত পর্বত। আর যেটা আমরা পড়লাম যে হিমালয় হচ্ছে কি নবীন ভূমির পর্বত, কারণ হিমালয় পর্বত এখনো কিন্তু উত্থিত হচ্ছে, উত্থান হচ্ছে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। 15 নম্বর কোশ্চেন কি হবে? পালঘাট গিরিপথ কোন দুটি রাজ্যের মধ্যে সংযোগ রক্ষা করে? পালঘাট, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হবে কেরালা এবং তামিলনাড়ু। পালঘাট হবে কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন করো, অ্যান্সার করো। 16 নম্বর কোশ্চেন কি হবে? শিবালিক ও হিমালয়ের মধ্যবর্তী উপত্যকা কি বলে? শিবালিক এবং হিমালয়ের মধ্যবর্তী উপত্যকা কি বলে? তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে দুন। ঠিক আছে, তো এটা রাইট অ্যান্সার কি হবে? দুন ইজ দ্য রাইট অ্যান্সার। শিবালিক হিমালয় এবং হিমালয়, ঠিক আছে, শিবালিক হিমালয় ও হিমালয়ের মধ্যবর্তী উপত্যকা কি বলে? দুন। 17 নম্বর কোশ্চেন কি হবে? 17 নম্বর নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এই যে নীলগিরি পর্বত আমরা একটু আগে বললাম যে নীলগিরি পর্বতটার অবস্থানটা আমি বলে দিলাম যে পূর্বঘাট পর্বতমালা, এদিকে পশ্চিমঘাট পর্বতমালা, মিডিলে একটা আছে পর্বত, সেটা হচ্ছে নীলগিরি পর্বত। এবং নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হবে দদাবেতা। ঠিক আছে, দদাবেতা ইজ দ্য রাইট অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন কি বলছে? গুরু শিখর কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? গুরু শিখর কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? তাহলে যেহেতু গুরু শিখর হবে আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শিখর। ঠিক আছে, আরাবল্লী পর্বত যেহেতু সব থেকে প্রাচীনতম এবং প্রাচীন পর্বতমালার মধ্যে ভারতের প্রাচীনতম পর্বত, সেই জন্য তাকে কি বলে? গুরু হিসেবে ধরা হয়, গুরু ভাবা হয়। এই জন্য এইভাবে মনে রাখবে যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো গুরু শিখর। 19 নম্বর কোশ্চেন কি বলছে? যে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পরেশনাথ, গড়গাবুরু, অমরকন্টক না রাজমহল? ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে পরেশনাথ পাহাড়। ঠিক আছে, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হলো পরেশনাথ। ওকে, 20 নম্বর কোশ্চেন দাক্ষিণাত্য মালভূমি মূলত কোন শিলা দিয়ে গঠিত? দাক্ষিণাত্য মালভূমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু পরীক্ষায় এসেছে। তো দাক্ষিণাত্য মালভূমি কিন্তু গ্রানাইট এবং নিচ শিলা দ্বারা গঠিত। ঠিক আছে, ও গ্রানাইট, সরি এটা আমি ভুল বললাম, গ্রানাইট হবে না, ছোটনাগপুর মালভূমি। এটা কিন্তু পরীক্ষায় বারবার এসেছিল যে ছোটনাগপুর মালভূমি
ছোট নাগপুর মালভূমি যদি বলে কোন শিলা দ্বারা গঠিত, তাহলে হবে গ্রানাইট এবং এখানে বলেছে দাক্ষিণাত্য মালভূমি। দাক্ষিণাত্য মালভূমি মোটামুটি কথা থাকে মহারাষ্ট্রের বেশিরভাগ অংশ জুড়ে আছে। সেই জন্য এই যে দাক্ষিণাত্য মালভূমি কিন্তু ব্যাসল্ট মানে আগ্নেয় শিলা থেকে যে উৎপন্ন আগ্নেয় শিলা থেকে উৎপন্ন শিলা, সেগুলো হচ্ছে ব্যাসল্ট শিলা দ্বারা কিন্তু দাক্ষিণাত্য মালভূমি গঠিত হয়েছে। এবং দাক্ষিণাত্য যে ব্যাসল্ট শিলা সেটা কি কালো কালো ধরনের মাটি, ঠিক আছে, কালো ধরনের পাথর যা হয় সেটাকে ব্যাসল্ট বলা হয়। এবার নদ নদী থেকে এবং জল সম্পদ থেকে কিছু কোশ্চেন আনা হয়েছে। দেখো ভারতের দীর্ঘতম নদী কোনটি? তাহলে ভারতের লংগেস্ট রিভার তাহলে কি হবে? এটা রাইট অ্যান্সার হবে গঙ্গা। গঙ্গা ইজ দ্য রাইট অ্যান্সার। এবং গঙ্গা নদীর দৈর্ঘ্য কত কিলোমিটার? দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার, ঠিক আছে। দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? এবার বলা হচ্ছে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? দক্ষিণ ভারতে বা কৃষ্ণা, কাবেরী, গোদাবরী না মহানদী? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কাবেরী নদীকে। গোদাবরী। দক্ষিণের গঙ্গা, আমি মানে আজকে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। যদি বলে দক্ষিণের গঙ্গা যদি বলা হয় তাহলে হবে কাবেরী নদীকে অবস্থিত। এবং কাবেরী নদী কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে তামিলনাড়ু রাজ্যে। কোথায়? তামিলনাড়ু রাজ্যে। এবার যদি বলি দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কিন্তু গোদাবরী নদী। এবং দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কিন্তু গোদাবরী, সেই জন্য বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা, ঠিক আছে। সিন্ধু নদের উৎপত্তি স্থল কোথায়? সিন্ধু নদের উৎপত্তি স্থল কোথায়? গঙ্গোত্রী হিমবাহ, মানস সরোবর, রোটাং পাস না ভেরিনাথ? সিন্ধু নদীর উৎপত্তি কোথায়? তো এটা রাইট অ্যান্সার হবে মানস সরোবর থেকে সিন্ধু নদীর উৎপত্তি হয়েছে, ঠিক আছে। তাহলে সিন্ধু নদীর উৎপত্তি কোথায়? মানস সরোবর। 28 নম্বর কোশ্চেন কি বলছে যে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? শিব সমুদ্র, কুঞ্চিকল যোগ জলপ্রপাত না ধোয়াধা জলপ্রপাত? তো ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল জলপ্রপাত এবং এটা কোথায় অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত। তাহলে ভারতের উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল জলপ্রপাত এবং এটা কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে অবস্থিত। 25 নম্বর কোশ্চেন চলে আসলাম, ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? তাহলে ব্রহ্মপুত্র যে নদ সেটা তিব্বতে কি নামে পরিচিত? তো এটা রাইট অ্যান্সার হবে সাংপো নামে পরিচিত। এবং যে ব্রহ্মপুত্র যে যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করে তখন ডিবং নামে পরিচিত। এই যে ক নাম্বার অপশন আছে, যখন অরুণাচল প্রদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদী তখন দিহং বা ডিবং নামে কিন্তু এই নদীটিকে আমরা জানি। লোকটাক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত? মণিপুর রাজ্যে অবস্থিত লোকটাক হ্রদ, ঠিক আছে। এবং ভাসমান এই লোকটাক হ্রদ হলো একটি কি ভাসমান লেক, ঠিক আছে, ভাসমান হ্রদ। নিচের কোনটি পশ্চিম বাহিনী নদী? গোদাবরী, নর্মদা, কৃষ্ণা, মহানদী? তো এটা রাইট অ্যান্সার হবে নর্মদা নদী। নর্মদা নদী হলো পশ্চিম বাহিনী নদী। এবং পশ্চিম বাহিনী নদীগুলি যদি আমরা জানি এই ভারতের ম্যাপে এদিকে হচ্ছে এইভাবে, এটা যদি আমরা এইদিকে এইদিকে হচ্ছে পূর্ব দিক, এদিকে পশ্চিম দিক, ঠিক আছে। তো এইভাবে নদীগুলি যেগুলো প্রবাহিত হয়েছে সেটা নর্মদা নদী। এবং এগুলো সব উত্তরবাহী নদী, ঠিক আছে, উত্তরবাহী নদী। এবং এগুলো সব কি বঙ্গোপসাগরে পড়েছে এবং এখানে আরব সাগরে পড়েছে। তো নর্মদা নদী হলো সব পশ্চিম বাহিনী নদী। এবং নর্মদা নদী উপর গড়ে উঠেছে ধোঁয়াধার জলপ্রপাত, ঠিক আছে। ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর গড়ে উঠেছে? নর্মদা নদীর উপর গড়ে উঠেছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এক্সট্রা ইনফরমেশনটা আমি যে বলে দিলাম, ঠিক আছে। যদি বলে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর গড়ে উঠেছে তাহলে হবে নর্মদা নদীর উপর। 28 নম্বর কোশ্চেন কি বলেছে যে ভাগীরথী বা অলকানন্দার মিলনস্থলে, ভাগীরথী অলকানন্দার মিলনস্থলটির নাম কি? তো এটা হবে দেবপ্রয়াগ। ভাগীরথী এবং অলকানন্দার মিলনস্থলটির নাম হলো দেবপ্রয়াগ, ঠিক আছে। দেবপ্রয়াগ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ভাগীরথী এবং অলকানন্দার মিলনস্থল হচ্ছে নাম হলো দেব। যদি অলকানন্দা মন্দাগণি হলো তাহলে হতো রুদ্রপ্রয়াগ। অলকানন্দা এবং মন্দাগণির মিলনস্থল হলো রুদ্রপ্রয়াগ, ঠিক আছে। তো এটা রাইট অ্যান্সার হবে দেবপ্রয়াগ। হীরাকুদ বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? হীরাকুদ বাঁধ সব থেকে হচ্ছে দীর্ঘতম বাঁধ। ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি? ভারতের দীর্ঘতম বাঁধের নাম হলো হীরাকুদ বাঁধ। তো এই হীরাকুদ বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে? হীরাকুদ বাঁধ গড়ে উঠেছে মহানদীর
উপর, মহানদী নদীর উপর কিন্তু গড়ে উঠেছে হীরাকুদ বাঁধ, এবং এটা কোন রাজ্যে অবস্থিত? এটা মনে রাখবো উড়িষ্যা রাজ্যে অবস্থিত। ঠিক আছে, উড়িষ্যা রাজ্যে অবস্থিত এটা। 30 নম্বর কোশ্চেন কি বলছে, উলার হ্রদ কোথায় অবস্থিত? উলার হ্রদ এটা রাজস্থান, উড়িষ্যা, জম্মু কাশ্মীর, উত্তরাখণ্ড। তো এটা রাইট অ্যান্সার কি হবে? তোমরা নিজের আগে চেষ্টা করো। তো দেখতে দেখতে আমরা 30টা কোশ্চেন চলে আসলাম। অবশ্যই তোমরা যদি ভিডিওটি লাইক না করে থাকো অবশ্যই লাইক করে দাও। এরকম কিন্তু ক্লাস তোমরা অন্য কোথাও পাবে না। তো অবশ্যই তোমরা কিন্তু এই ক্লাসটিকে লাইক করো, এবং এরকম লাইক করলে কিন্তু আমি ভিডিও তোমাদের জন্য ক্লাস বানানোর জন্য উৎসাহিত হই। ঠিক আছে, উৎসাহিত হই। তো অবশ্যই তোমরা লাইক করবে। কিন্তু এইগুলো যে নিয়ে আসা হয়েছে এগুলো কিন্তু অনেক আহ, বুঝতে পারছো এগুলো টাইপিং করতে। তো অবশ্যই তোমরা কিন্তু এটা লাইক করবে ভিডিওটাকে। ঠিক আছে, তো উলার হ্রদ কোথায় অবস্থিত? এটা হবে জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত উলার হ্রদ। জলবায়ু এবং মৃত্তিকা থেকে এবার কোশ্চেন আসছে। ঠিক আছে, জলবায়ু মৃত্তিকা কি বলছে? 31 নম্বর কোশ্চেন দেখে নাও। ভারতের জলবায়ু মূলত কি প্রকৃতির? ভারতের জলবায়ু আমাদের ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। তাহলে ভারতের জলবায়ু কি? ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কোথায় হয়? এই যে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত, এটা কোথায় হয়? চেরাপুঞ্জি, মৌসিনরাম, শিলং না ইম্ফল? তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে মৌসিনরাম ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে। 33 নম্বর কোশ্চেন হচ্ছে, লু হাওয়া ভারতের কোন অঞ্চলে প্রবাহিত হয়? আর লু যে হাওয়া, এটা হচ্ছে এটা কি মরুভূমি অঞ্চলে কিন্তু এই হাওয়াটা পাওয়া যায়। এটা কি খুব উষ্ণ উষ্ণ হাওয়া, উষ্ণ হাওয়া। ঠিক আছে, গরমকালে কিন্তু লু হাওয়া কিন্তু প্রবাহিত হয়। এটা দক্ষিণ ভারত। তাহলে এটা কোথায় হবে? দক্ষিণ ভারত, উত্তর পশ্চিম ভারত, পূর্ব ভারত না উপকূলীয় ভারত? এটা হবে রাইট অ্যান্সার খ। ঠিক আছে, উত্তর পশ্চিম ভারতে সাধারণত কোথায় দেখতে পাওয়া যায়? এটা বলতো রাজস্থানে এবং পাঞ্জাবের কিছু অংশে কিন্তু এই লু হাওয়াটা প্রবাহিত হয়। ঠিক আছে। 34 নম্বর কোশ্চেন কি বলছে, যে কাল বৈশাখী ঝড়কে অসমে কি বলা হয়? কাল বৈশাখী ঝড়কে অসমে কি বলা হয়? তো অসমে আমরা পশ্চিমবঙ্গে কাল বৈশাখী ঝড় নামে জানি এটা, এবং চৈত্র বৈশাখ মাসে এই কাল বৈশাখী ঝড়টা হয়। এবং আসামে এটাকে কি বলা হয়? এটা বলা হয় বর্দি ছিলা। গ নাম্বার এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? বর্দি ছিলা। 35 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, তুলা চাষের জন্য কোন মৃত্তিকা সবচেয়ে ভালো? এই যে তুলা চাষ, তুলা চাষ কিন্তু বেশিরভাগ কোথায়? মহারাষ্ট্র। ঠিক আছে, মহারাষ্ট্রে, গুজরাটে কিন্তু তুলা চাষ হয়। এবং এই তুলা চাষটা কিন্তু কৃষ্ণ মৃত্তিকা, যেটাকে বলা হয় কৃষ্ণ মৃত্তিকা, আমরা অপর নামে জানি। মনে রাখবে এটা কালো মাটি বা কালো মাটি বা কালো মৃত্তিকা নামেও পরিচিত। অবশ্যই এটা মনে রাখবে। তাহলে এটা রাইট অ্যান্সার হবে কৃষ্ণ মৃত্তিকা। 36 নম্বর কোশ্চেন কি বলছে, যে ল্যাটেরাইট মৃত্তিকা ভারতের কোন অঞ্চলে বেশি দেখা যায়? ল্যাটেরাইট মৃত্তিকা ভারতের কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? গঙ্গা সমভূমি, থর সমভূমি, পশ্চিমঘাট পর্বত ও মালভূমি, এবং পাঞ্জাব সমভূমি। তো ল্যাটেরাইট যে মৃত্তিকা এটা ভারতের কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? তো এটা রাইট অ্যান্সার হবে গ। ঠিক আছে, পশ্চিমঘাট পর্বত এবং মালভূমি অঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যায়। 37 নম্বর কোশ্চেন কি বলছে, যে ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত? মৃত্তিকা গবেষণা কেন্দ্র। ঠিক আছে, তার মৃত্তিকা গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত ভারতের? দেরাদুন, নাগপুর, যোধপুর না পুনে? তো এটা রাইট অ্যান্সার হবে দেরাদুনে। দেরাদুনে কিন্তু ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র অবস্থিত। আম্রবৃষ্টি, ঠিক আছে, ম্যাঙ্গো শাওয়ার, ম্যাঙ্গো শাওয়ার কোথায় দেখতে পাওয়া যায় বা কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ম্যাঙ্গো শাওয়ার? এটা হবে দুইটি রাজ্যে, কেরালা এবং কর্ণাটক রাজ্যে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু এগুলো মুখস্থ রাখবে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরীক্ষা তোমরা দেখে নেবে, একটা না একটা কোশ্চেন কিন্তু চলে আসে, মানে এখান থেকে কোশ্চেন কিন্তু কমন পাবে যদি ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে থাকে। ঠিক আছে, তো আম্রবৃষ্টি বা ম্যাঙ্গো শোয়া দেখা যায় কোন রাজ্যে? এটা হবে কেরালা ও কর্ণাটক রাজ্যে। দেখো, ঠিক আছে, 39 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও। ভারতের জলবায়ুর উপর কোনটির প্রভাব সবচেয়ে বেশি? ভারতের যে জলবায়ুর উপর সেটা কোনটির প্রভাব সবচেয়ে বেশি? হিমালয় পার্বত্য, সমুদ্রের সান্নিধ্য, মৌসুমী বায়ু না উপরের সবগুলি? ভারতের জলবায়ুর উপর কোনটির প্রভাব সবচেয়ে বেশি? তো এটা রাইট অ্যান্সার কি হবে? উপরের সবগুলি হবে এটা রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এটা রাইট অ্যান্সার। আমরা জানি যে হিমালয় কিন্তু, হিমালয় পর্বত কিন্তু আমাদের এই যে চীন থেকে আগত ঠান্ডা বাতাসকে রক্ষা করে, এবং সমুদ্র সান্নিধ্য, সমুদ্র থেকে উষ্ণ বায়ু, আবহাওয়া, তো শীতল বায়ু প্রবাহিত হয়, এবং মৌসুমী বায়ু তো আছে। ঠিক আছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। তো এগুলোই হবে ভারতের জলবায়ুর উপর প্রভাব। 40 নম্বর কোশ্চেন কি হবে? 40 নম্বর, রাজস্থানের মরু অঞ্চলের মাটিকে কি বলা হয়?
রাজস্থানের মুরু অঞ্চলের মাটিকে কি বলা হয়? খাদার, শিরোজ্যাম, ভাঙ্গার না রেগুর? তো এটা 40 নম্বর কোশ্চেন। রাজস্থানের এটা শিরোজ্যাম বলা হয়, রাজস্থানের মুরু অঞ্চলের মাটিকে শিরোজ্যাম। এবার অরণ্য এবং বন্যপ্রাণী থেকে কিন্তু চলে আসছে, অরণ্য এবং বন্যপ্রাণী থেকে তোমাদের কিন্তু এবার কোশ্চেন আনা হচ্ছে। প্রত্যেকটা অংশ থেকেই ইন্ডিয়ান জিওগ্রাফির প্রত্যেকটা জায়গা থেকেই আমি কিন্তু কিছু কিছু কোশ্চেন তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো কোশ্চেন নিয়ে এসেছি, এবং এগুলো কোশ্চেন তোমাদের কিন্তু খুবই হেল্পফুল হবে গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। ঠিক আছে, দেখে নাও যে 41 নম্বর, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? তো এটা কি হবে? সিমলা, দেরাদুন, রাঁচি না ভোপাল? তো এটা রাইট অ্যান্সার হবে দেরাদুন ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এটা পশ্চিমবঙ্গ, আসাম, মধ্যপ্রদেশ না কর্ণাটক? তো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিন্তু আসামে অবস্থিত, এবং এই যে ন্যাশনাল পার্কটা আছে, এই যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কি জন্য বিখ্যাত? এক শৃঙ্গ গন্ডারের জন্য কিন্তু বিখ্যাত, এটা কিন্তু মনে রাখবে। এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, যেগুলো পরীক্ষায় এসেছে বা আসার মতো সেগুলো কিন্তু এক্সট্রা ইনফরমেশন মতো যতটা পারি আমি কিন্তু বলে দিচ্ছি। ঠিক আছে, এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, সেটা কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। এবং তোমাদেরকে বলে রাখি যে যে আমাদের যে ভারতের নর্থ ইস্ট মানে হচ্ছে ভারতের পূর্বের যে রাজ্যগুলি আছে, যেমন আসাম, অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, ঠিক আছে, তারপর নাগাল্যান্ড, এগুলোর রাজধানীগুলো তোমরা কিন্তু মুখস্থ রাখবে। ঠিক আছে, রাজধানী কিন্তু কোশ্চেনগুলো আসে। 43 নম্বর কোশ্চেন কি বলছে যে গির অরণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত? গির, গির অরণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত? তো গির অরণ্য কোথায়? এটা হচ্ছে এশীয় সিং, এশিয়াটিক সিং যেটাকে বলা হয়। তো এটা রাইট অ্যান্সার হবে এশিয়া। এবং গির অরণ্য কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? এটা মনে রাখতে হবে, গির অরণ্য কোন রাজ্যে? এটা হবে গুজরাট রাজ্যে। ঠিক আছে, গুজরাট রাজ্যে কিন্তু গির অরণ্য দেখতে পাওয়া যায়। 44 নম্বর কোশ্চেন কি বলছে যে সুন্দরী গাছ কোন ধরনের অরণ্যে দেখতে পাওয়া যায়? সুন্দরী গাছ কোন ধরনের অরণ্যে দেখা যায়? পর্ণমোচী, সরলবর্গীয়, ম্যানগ্রোভ না চিরহরিৎ? সুন্দরী গাছ আমরা কোথায় দেখতে পাওয়া যায়? আমাদের রাজ্যের, পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনে কিন্তু আমরা সুন্দরী গাছ দেখতে পাওয়া যায়, তাই না? সুন্দরবন অঞ্চলে, এই সুন্দরবন অঞ্চলে সেটা সেটা কি, সেটা হবে কিন্তু ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাওয়া যায়। ওকে, মুখস্থ রাখবে কিন্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। তোমাদের ক্লাসটি কেমন লাগছে? আশা করি তোমাদেরকে অনেক ভালো ক্লাস প্রোভাইড করব। এছাড়াও আরও তোমরা যদি, আমি দিনে দিনে ইমপ্রুভ করারও চেষ্টা করবো ক্লাসগুলো, তোমাদের কীভাবে দেওয়ালকে দিলে তোমাদের সুবিধা হবে, তোমাদের ক্লাস মানে আরও কিছু তোমরা এখান থেকে পাও ক্লাস থেকে, সেটা আমি চেষ্টা করবো। এবং তোমরা অবশ্যই সেটাকে তোমরা কী করবে, ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। 45 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও, যে ভারতের প্রথম জাতীয় উদ্যান মানে ইন্ডিয়ান ফার্স্ট ন্যাশনাল পার্ক কোনটি? তো এটা কোথায় অবস্থিত? কর্বেট ন্যাশনাল পার্ক, কানহা, কাজিরাঙ্গা, বন্দীপ? তো বিভিন্ন ন্যাশনাল পার্ক সম্পর্কে তোমাদের কিন্তু জানতে হবে। ন্যাশনাল পার্কের হয়তো ক্লাস আমি দিয়েছি এই চ্যানেলে, তো ন্যাশনাল পার্কের ক্লাসটা তোমরা অবশ্যই করে যাবে, যে কোথায় কোন রাজ্যে কোন ন্যাশনাল পার্ক। যেমন ভারতের প্রথম জাতীয় উদ্যান এটা হবে জিম কর্বেট ন্যাশনাল পার্ক, জিম কর্বেট এখানে নেই, শুধু কর্বেট ন্যাশনাল পার্ক আছে, এবং এটাই হবে রাইট অ্যান্সার। এবং এটা কোন রাজ্যে অবস্থিত? এটা কিন্তু উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। উত্তরাখণ্ড রাজ্যে জিম কর্বেট ন্যাশনাল পার্ক হলো ভারতের প্রথম ন্যাশনাল পার্ক। এবং কানহা ন্যাশনাল পার্ক এটা কোন রাজ্যে অবস্থিত? কানহা আছে মধ্যপ্রদেশ রাজ্যে। কাজিরাঙ্গা দেখলাম আসামে, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এটা অবস্থিত। বন্দিপুর কোন রাজ্যে অবস্থিত? বন্দিপুর কর্ণাটক রাজ্যে অবস্থিত। ঠিক আছে, এইভাবে কিন্তু মুখস্থ রাখবে। তো এটা আমি তোমাদের মুখস্থ অবশ্যই রাখতে হবে, ন্যাশনাল পার্ক কোন রাজ্যে কোন। তোমরা মনে করবে যে অনেকগুলো ন্যাশনাল পার্ক নাম আছে, কিভাবে মুখস্থ করব? তো মুখস্থ করারও একটা নিয়ম আছে, কি তোমাদের একবারে কিন্তু 1 3 বার 4 বারে কিন্তু মুখস্থ হবে না। তোমাদেরকে কি রেগুলার কিন্তু রেগুলার রিভিশন করতে হবে রামসার সাইটগুলো বিভিন্ন রাজ্যের। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের এইভাবে কিন্তু মনে রাখবে। ঠিক আছে, মনে থাকবে। 46 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও, ভারতের প্রধান খাদ্যশস্য কোনটি? তাহলে ভারতের প্রধান খাদ্যশস্য কি হবে? গম, ধান, ভুট্টা না বাজরা? তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা ধান,
তাহলে এটা ধান কিন্তু ভারতের প্রধান খাদ্যশস্য। সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন ভারতের কোন ফসলের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে? তো এটা কি হবে? সবুজ বিপ্লব বলা হয়, সবুজ বিপ্লব হচ্ছে গম, এটা রাইট অ্যান্সার হবে গম। এবং সাধারণত এটা সবুজ বিপ্লব যে হয়েছিল এটা সবুজ বিপ্লব যে হয়েছিল কোথায় হয়েছিল? এটা পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কিন্তু এই সবুজ বিপ্লব হয়েছিল। ঠিক আছে, মনে রাখবে। হরিয়ানা রাজ্যে সবুজ বিপ্লব হয়েছিল, পাঞ্জাব এবং হরিয়ানা রাজ্যে। এবং এস স্বামীনাথন ছিলেন ভারতের সবুজ বিপ্লবের জন্য বলা হয়। ঠিক আছে। 48 নম্বর কোশ্চেন কি বলছে যে কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? কফি উৎপাদন কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু না পশ্চিমবঙ্গ? তাহলে কফি উৎপাদন হবে কিন্তু কর্ণাটক রাজ্য। ঠিক আছে। ভারতের রবার গবেষণাগার কোথায় অবস্থিত? ভারতের যে রবার গবেষণাগার কোথায় অবস্থিত? এটা হবে কানপুর, কোট্টায়াম, বেঙ্গালুরু না গুয়াহাটি? তো এটা হবে কেরালাতেই অবস্থিত, কোট্টায়াম। ওকে, কোট্টায়ামে কিন্তু রবার মানে রাবার গবেষণাগার অবস্থিত। এবং যদি বলে কোথায় রাবার চাষ বেশি হয় বা রাবার উৎপাদন হয় বেশি, বা কোন রাজ্যে রাবার পাওয়া যায় বেশি, উৎপাদন হয়, যেমন আমরা বললাম কফি কর্ণাটক, তো জিনিসটা কিন্তু কেরালা হবে। ঠিক আছে, কেরালায় হইবে কিন্তু রাবার বেশি পরিমাণে পাওয়া যায়। খারিফ ফসল কোন সময়ে চাষ করা হয়? খারিফ ফসল শীতকালে, বর্ষাকালে, বসন্তকালে না সারা বছর? তো এটা সাধারণত খারিফ ফসল বর্ষাকালে চাষ করা হয়। আর রবি শস্য, যেটা রবি শস্য কিন্তু শীতকালে চাষ করা হয়। ঠিক আছে। অপারেশন ফ্লাড কোনটির সাথে যুক্ত? তো অপারেশন ফ্লাড কিন্তু, এটা কি ফ্লাড মানে তোমরা যদি মনে করো যে বন্যা হবে, বন্যা কিন্তু হবে না। ঠিক আছে, বন্যা কিন্তু হবে না, এটা বন্যা হবে না। তো এটা হবে দুগ্ধ উৎপাদন, মানে দুগ্ধ উৎপাদন, মিল্ক প্রোডাকশন। ঠিক আছে, মিল্ক প্রোডাকশন অপারেশন ফ্লাডের সাথে যুক্ত। এবং মাছ চাষ হচ্ছে, মাছ চাষকে বলা হয় কি? পিসিকালচার। বিভিন্ন চাষ সম্পর্কিত নাম আছে, সেগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। যেমন ফুল চাষকে বলা হয় ফ্লোরিকালচার। ঠিক আছে। তো অপারেশন ফ্লাড কোনটির সাথে যুক্ত? এটা হবে রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে কিন্তু দুগ্ধ উৎপাদন। ঠিক আছে। তো 12 নম্বর কোশ্চেনটা একটু পড়ো তোমরা নিজেরাই, আমি একটু, তো এটা অ্যান্সার কি হবে তোমরা চেষ্টা করো। ভারতের কোন রাজ্যে সর্বাধিক হেক্টর প্রতি গমের ফলন হয়? তাহলে সর্বাধিক হেক্টর প্রতি গমের ফলন হয় কোথায়? উত্তরপ্রদেশ, পাঞ্জাব, পশ্চিমবঙ্গ আর রাজস্থান? তো এটা রাইট অ্যান্সার হবে পাঞ্জাবে। পাঞ্জাবে কিন্তু প্রথম গ্রিন রিভলিউশন এসেছিল এবং গম চাষের জন্য। এবং সেটা কিন্তু পাঞ্জাবে হবে সর্বাধিক হেক্টর পরিমাণে গমের উৎপাদন। ঠিক আছে। এবং উত্তরপ্রদেশে যে দেখতে পাচ্ছ, উত্তরপ্রদেশে কিন্তু প্রথম কি বেশি পরিমাণে কি উৎপন্ন হয়? আখ। আখ উৎপাদন হয় বেশি। এবং এখান থেকে আখ থেকে কি চিনি উৎপাদন, চিনি যে তৈরি হয়, এই উত্তরপ্রদেশে কিন্তু বেশি পরিমাণে আখ উৎপাদন হয় এবং চিনি উৎপাদন হয়। ঠিক আছে। 53 নম্বর কোশ্চেন কি হবে? দক্ষিণ ভারতের কোন পদ্ধতিতে সেচ কাজ সবচেয়ে বেশি প্রচলিত? দক্ষিণ ভারতে, দক্ষিণ ভারতে কি হবে? তো এটা কি হবে? দক্ষিণ ভারতে কিন্তু বেশি পরিমাণে খাল হবে না, জলাশয় বা পুকুর। ঠিক আছে। তো হ্যাঁ, জলাশয় বা পুকুরে হবে রাইট অ্যান্সার। তো এটা কি হবে? দক্ষিণ ভারতে পদ্ধতির সেচ কাজ হলো জলাশয় বা পুকুর থেকে বেশি পরিমাণে। খনিজ ও শক্তি সম্পদ ভারতের রুর কাকে বলা হয়? এবার খনিজ থেকে চলে আসলো। ভারতের রুর কাকে বলা হয়? দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। ভারতের প্রাচীনতম তেল শোধনাগার কোথায় অবস্থিত? ভারতের প্রাচীনতম তেল শোধনাগার বলতে অসমের ডিগবয়ে অবস্থিত। ঠিক আছে। তো রাইট অ্যান্সার হবে অসমের ডিগবয়। ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? ঝরিয়া, রানীগঞ্জ, বোকারো না তালচের? তো আমাদের ঝাড়খণ্ডের কি হবে? ঝাড়খণ্ডের ঝরিয়া। ঝাড়খণ্ডের ঝরিয়া কিন্তু ভারতের বৃহত্তম কয়লা খনি। ঠিক আছে। ভারতের বৃহত্তম কয়লা খনি হলো ঝরিয়া।
এবং ঝরিয়া কোন রাজ্যে অবস্থিত? ঝরিয়া কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। 57 নম্বর কোশ্চেন কি বলছে যে কি বলছে, ঝাড়ুগুড়া খনিটি কোন খনিজ পদার্থের জন্য বিখ্যাত? তো ঝাড়ুগুড়া, এটা রাইট অ্যান্সার কি হবে? ইউরেনিয়াম। ঠিক আছে, ইউরেনিয়াম কিন্তু জন্য বিখ্যাত। 18 নম্বর কোশ্চেন কি বলছে? 18 নম্বর, ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? সৌর বিদ্যুৎ মানে হচ্ছে সূর্যের সাহায্যে যে বিদ্যুৎ উৎপাদিত হয় সেটা কোথায়? তামিলনাড়ু, রাজস্থান, মধ্যপ্রদেশ না গুজরাট? তো এটা হবে রাজস্থান রাজ্যে ভাদলাতে। রাজস্থানের ভাদলাতে কিন্তু ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। লিগনাইট এক প্রকার উন্নত মানের কি? বলতো লিগনাইট কি? এটা এক ধরনের কি? কয়লা। ঠিক আছে, উৎকৃষ্ট মানের কয়লা সব থেকে হলো লিগনাইট কয়লা। ঠিক আছে, তাহলে লিগনাইট হলো এক প্রকার কি উৎকৃষ্ট মানের কয়লা। এবং আমরা দেখতে পাই যে বিটুমিনাস জাতীয় কয়লা কিন্তু ভারত তথা পশ্চিমবঙ্গ, মানে ভারতেও বিটুমিনাস জাতীয় কয়লা বেশি পরিমাণে পাওয়া যায়। এবং যদি বলে পশ্চিমবঙ্গে কোন প্রকারের কয়লা বেশি পাওয়া যায়, তাহলে হবে বিটুমিনাস। ঠিক আছে, তো এটা মনে রাখবো, কিন্তু পরীক্ষা আসে। ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি? ভারতের প্রথম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি? কালপাক্কাম, নাওড়া, তারাপুর না রাউতাহাতা? তো এটা হবে তারাপুর। তারাপুর কোথায় অবস্থিত? বলো তো, তারাপুর কোন রাজ্যে অবস্থিত? এটা হবে তারাপুর মহারাষ্ট্র রাজ্যে। এবার ইন্ডাস্ট্রি বা শিল্প থেকে কিছু কোশ্চেন নিয়ে আসা হয়েছে, দেখে নাও। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। এবার নেক্সট কোশ্চেন, টিস্কো কোথায় অবস্থিত? টিস্কো কোথায় অবস্থিত? ভিলাই, জামশেদপুর, রৌরকেলা না ভদ্রাবতী? টিস্কো, ঠিক আছে, জামশেদপুরে অবস্থিত টিস্কো। ঠিক আছে, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, ঠিক আছে, জামশেদপুরে অবস্থিত। ভারতের সিলিকন ভ্যালি কোথায়? ভারতের সিলিকন ভ্যালি অফ কাকে বলা হয়? এটা বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। তারপর বেঙ্গালুরুকে আরো গার্ডেন সিটি বলা হয়, ইলেকট্রিক সিটি বলা হয় বেঙ্গালুরুকে, সায়েন্স সিটি বলা হয় বেঙ্গালুরুকে। এভাবে কিন্তু মনে রাখবে। 64 নম্বর কোশ্চেন কি বলছে যে আধুনিক ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প কোথায় গড়ে উঠেছে? আধুনিক ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প তাহলে এটা কোথায় হবে? আধুনিক ভারতের কার্পাস বয়ন শিল্প, এটা রাইট অ্যান্সার হবে ঘুষুরিতে। আধুনিক ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছিল, প্রথম বলেছে যেহেতু, সেই জন্য হবে ঘুষুরি, পশ্চিমবঙ্গে অবস্থিত। এবং এটা কোথায় কত সালে হয়েছিল? 1818 সালে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনটা, কিন্তু ভালো করে না পড়লে কিন্তু অনেকেই ভুল করবে। ঠিক আছে, তো বলছে আধুনিক ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প, তাহলে হবে ঘুষুরি, পশ্চিমবঙ্গ, 1818 সালে। 65 নম্বর কোশ্চেন কি বলছে যে ভিলাই ইস্পাত কারখানাটি কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? ভিলাই ইস্পাত কারখানাটি জার্মানি, ব্রিটেন, রাশিয়া না আমেরিকা? তো এটা হবে রাশিয়া। রাশিয়ার সহযোগিতায় কিন্তু হয়েছে ভিলাই ইস্পাত কারখানাটি। এই যে দুর্গাপুর, দুর্গাপুর যে আছে, দুর্গাপুর স্টিল ইস্পাত কারখানা, দুর্গাপুর যে আছে, দুর্গাপুর কার সহায়তায় বলতো করে উঠেছে? দুর্গাপুর উঠেছে কিন্তু ব্রিটিশদের সহায়তায়। ঠিক আছে, পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কয়লা, ন্যাপথা, তামা না চুনাপাথর? তো এটা নেবে ন্যাপথা। ন্যাপথা কিন্তু কাঁচামাল, প্রধান কাঁচামাল। ওকে, এবার বিভাগ 9 পরিবহন এবং যোগাযোগ থেকে নেওয়া হয়েছে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? তো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক NH44। এবং এটা কোথা থেকে শুরু হয়েছে? জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত হয়েছে। 68 নম্বর কোশ্চেন কি বলছে? ভারতের প্রথম রেল চলাচল শুরু হয় কবে? ভারতের প্রথম রেল চলাচল শুরু হয় 1853 সালে। কোথায়? বোম্বে টু ঠানে। বোম্বে টু ঠানের মধ্যে আহ এবং 1854 সালে কলকাতাতে কিন্তু প্রথম, তারপরের বছরই কিন্তু রেল চলাচল শুরু হয়েছিল হাওড়া টু হুগলির মধ্যে। ঠিক আছে, 69 নম্বর কোশ্চেন কি বলছে যে ভারতের কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? ভারতের কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়? কলকাতা, দিল্লি, মুম্বাই না চেন্নাই? তো এটা কি হবে? কোথায় অবস্থিত? ইন্ডিয়ান গেট, মুম্বাই অবস্থিত। হ্যাঁ, ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে। ঠিক আছে,
70 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতের একমাত্র নদী বন্দর কোনটি? ভারতের একমাত্র নদী বন্দর কান্ডালা, পারাদ্বীপ, কলকাতা না কোচিন? এবারে হবে কলকাতা। ঠিক আছে, কলকাতা ইজ দ্য রাইট অ্যান্সার। সোনালী চতুর্ভুজ কি? সোনালী চতুর্ভুজ হলো গ্রিন গোল্ডেন কোন পরিবহনের সঙ্গে যুক্ত? এটা কি হবে? সড়ক পথ। সড়ক পথ ইজ দ্য রাইট অ্যান্সার। 72 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতের উত্তর দক্ষিণ করিডোর কোন দুটি শহরকে যুক্ত করেছে? ভারতের উত্তর এবং দক্ষিণ করিডোর কোন দুটি শহরকে যুক্ত? দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, শ্রীনগর, কন্যাকুমারী, সুরাট, গুয়াহাটি? সুরাট গুয়াহাটি তো হবে না, তো এটা দিল্লি, শ্রীনগর, কন্যাকুমারী। হ্যাঁ, শ্রীনগর, কন্যাকুমারী, এটা হচ্ছে জম্মু কাশ্মীর শ্রীনগর এবং তামিলনাড়ুর কন্যাকুমারী হবে রাইট অ্যান্সার। 73 নম্বর কোশ্চেন, ভারতের ব্যস্ততম বিমানবন্দর কোনটি? এটা হবে ইন্দিরা গান্ধী বিমানবন্দর। তো এটা কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। বিভাগ 10 জনসংখ্যা ও বিবিধ সেন্সাস 2011। 11 সেন্সাস অনুযায়ী কিন্তু লেটেস্ট সেটাই আছে বর্তমানে, এখনো কিন্তু সেন্সাস হয়নি। তো আশা করা যায় 2027 সেন্সাস একটা আসবে। ঠিক আছে। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? সর্বাধিক কি বলছে? জনবহুল। একটা থাকে জনঘনত্ব আর একটা থাকে জনবহুল। যদি বলে জনবহুল তাহলে হবে উত্তরপ্রদেশ, আর যদি বলতো জনঘনত্ব তাহলে হতো কি? বিহার। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার হবে উত্তরপ্রদেশ। 75 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? তাহলে ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি? তো এটা রাইট অ্যান্সার কি হবে? মিজোরাম, গোয়া, কেরালা না দিল্লি? তাহলে এটা হবে কেরালা। আর যদি বলতো ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম, তাহলে হবে বিহার। 76 নম্বর কোশ্চেন কি বলছে যে 2011 সালের সেন্সাস অনুযায়ী ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কতজন? তো এটা হবে 382 জন। 77 নম্বর কোশ্চেন দেখে নাও, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট হবে অরুণাচল প্রদেশ। এবং যদি বলে সর্বনিম্ন জনসংখ্যা তাহলে হতো সিকিম। ওকে। 78 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতের বৃহত্তম উপজাতি কোনটি? ভারতের বৃহত্তম উপজাতি হলো ভিল। ভিল ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এটা কি তোমরা পারতে? বলো তো, ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতের বৃহত্তম উপজাতি কোনটি? ভিল হবে। ওকে। 79 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ভারতের বিজ্ঞান নগরী বা সায়েন্স সিটি কাকে বলা হয়? ভারতের সায়েন্স সিটি বলা হয় বেঙ্গালুরুকে। একটু আগে আমি বললাম যে বেঙ্গালুরুকে বলা হয় সায়েন্স সিটি, বেঙ্গালুরুকে বলা হয় ইলেকট্রিক সিটি, বেঙ্গালুরুকে বলা হয় স্পেস সিটি, বেঙ্গালুরুকে বলা হয় গার্ডেন সিটি। বলেছে বলেছে ঠিক আছে, এইরকম। ওকে। 80 নম্বর কোশ্চেন কি বলা হয়, ভারতের প্রথম সূর্য উদয় কোন রাজ্যে? ভারতের যে সব থেকে পূর্বতম রাজ্য কি আছে? অরুণাচল প্রদেশের কিবিথু। তাহলে এটা হবে কিবিথু, অরুণাচল প্রদেশে। এবার হচ্ছে অতিরিক্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেখানে মিক্সড আকারে নিয়ে আসা হয়েছে। তো তোমরা দেখে নাও, আধি নামক ঘূর্ণিঝড়, ধূলিঝড়, এটা ধূলিঝড়। ঠিক আছে, আধি একটা কি ঘূর্ণিঝড়, ঘূর্ণিঝড় নয়। এই ঝড়টার সাথে মানে এর সাথে কি ধুলো, ধুলো পার্টিকেল যেগুলো আছে কিন্তু বাতাসের সাথে কিন্তু ঝড়টা, এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা কোথায় দেখতে পাওয়া যায়? আইডিয়া করো, রাজস্থানে হবে, তাই না? মরুভূমি এলাকায় হবে। তো 82 নম্বর কোশ্চেন কি বলে, ইন্দিরা গান্ধী ক্যানেল কোন রাজ্যে অবস্থিত? ইন্দিরা গান্ধী ক্যানেল কিন্তু কোথায় অবস্থিত? পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, গুজরাটে ইন্দিরা গান্ধী ক্যানেল। তো এটা রাজস্থানে অবস্থিত। তো এটা রাইট অ্যান্সার কি? রাজস্থান। 83 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ভারতের মরুভূমি গবেষণাগার কেন্দ্র কোনটি? ভারতের মরুভূমি গবেষণাগার, তো এটা কি হবে? জয়পুর, যোধপুর, জয়সলমীর, বিকানের। তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? যোধপুর। ঠিক আছে, রাজস্থানেই অবস্থিত এই যোধপুর। যোধপুরে কিন্তু ভারতের মরুভূমি গবেষণা কেন্দ্রটি অবস্থিত। নেক্সট কোশ্চেন 84 নাম্বার কোশ্চেন কি বলছে দেখে নাও, সাতপুরা কি ধরনের পর্বত? সাতপুরা কি এক ধরনের ভঙ্গিল স্তূপ, আগ্নেয় পর্বত না অবশিষ্ট পর্বত? সাতপুরা হলো একটি স্তূপ পর্বতের উদাহরণ। ঠিক আছে, স্তূপ পর্বতের একটা উদাহরণ হলো সাতপুরা পর্বত। 85 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতের কোথায় সব থেকে বেশি কফি বাগান থাকে? কফি বাগান কোথায়? কর্ণাটকে।
নেক্সট 86 নম্বর, মালাবার উপকূল হ্রদগুলিকে কি বলা হয়? মালাবার উপকূল, কেরালার মালাবার। তাহলে মালাবার উপকূল কোথায় অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত? এটা হবে কেরালা রাজ্যে। তাহলে মালাবার উপকূল কেরালা রাজ্যে অবস্থিত এটা। তাহলে যে হ্রদগুলি আছে সেগুলো কি বলা হয়? কোয়াল বলা হয়, কোয়াল। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর গড়ে উঠেছে? শিব সমুদ্রম জলপ্রপাত কিন্তু কি হবে? নর্মদা, কাবেরী, কৃষ্ণা, গোদাবরী। শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর গড়ে উঠেছে। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর গড়ে উঠেছে? কাবেরী নদী, এবং এটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। ঠিক আছে, তামিলনাড়ুতে। 88 নম্বর কোশ্চেন, ভারতের খনিজ ভান্ডার কাকে বলা হয়? ছোটনাগপুর মালভূমিকে খনিজ ভান্ডার বলা হয়। একটু এখন স্পিডে চলে যাচ্ছি, কারণ ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, তোমাদের হয়তো আহ, ইয়ে ক্লাসটা করতে লাগে, ভালো লাগে মানে আর কি, প্রথম লাস্টের দিক স্পিডে নিয়ে যাওয়াই ভালো। ঠিক আছে, তাহলে তোমাদের ক্লাস প্রত্যেকটা কোশ্চেন দেখতে হবে, দেখারও হবে। তো অবশ্যই তোমরা ক্লাসগুলো এই প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মুখস্থ করবে, এবং তোমরা কি করবে বলো তো, রিভিশন করবে। পরে যখন ভিডিওটা দেখবে একটু স্পিড বাড়িয়ে দিবে, তখন কিন্তু রিভিশন এইভাবে যদি করো 2-3 বার ভিডিওটা দেখো, প্রত্যেকটা কোশ্চেন তোমাদের কিন্তু মনে থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের উত্তর মনে থাকবে। ঠিক আছে, 89 নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় কাকে? দক্ষিণ ভারতের শস্য ভান্ডার বলা হয় তাঞ্জিপুর, যেটা কাবেরী বদ্বীপকে বলা হয়, কাবেরী বদ্বীপে অবস্থিত। চিল্কা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? চিল্কা হ্রদ অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু না পশ্চিমবঙ্গে? চিল্কা হ্রদ অবস্থিত উড়িষ্যা রাজ্যে। 51 নম্বর কোশ্চেন কি বলছে, পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের সীমানা রয়েছে? তাহলে আমাদের যে পশ্চিমবঙ্গ দেশ, হ্যাঁ, পশ্চিমবঙ্গ এখানে বলছে দেশ, তাহলে কয়টি দেশ? এটা হবে 3টি দেশের সাথে। ঠিক আছে, মনে রাখবে। তাহলে কি কি? বাংলাদেশ, নেপাল এবং ভুটান। কোশ্চেন অবশ্যই এখানে যদি বলো কোন কয়টি রাজ্যের সাথে, তাহলে হতো 5টি। ঠিক আছে। 92 নম্বর কোশ্চেন কি বলছে, ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? লাদাখ মালভূমি হবে রাইট অ্যান্সার। কচ্ছের রণ কোন রাজ্যে অবস্থিত? কচ্ছের রণ, তাহলে কচ্ছের রণ গুজরাটে আমরা পাই, গুজরাট রাজ্যে কচ্ছের রণ অবস্থিত। 94, চন্দন কাঠ, পুষ্পা ঝুঁকেগা নেহি, তাই না? তাহলে চন্দন কাঠ কি পুষ্পা ঝুঁকেগা নেহি, মনে আছে তো সিনেমাটা? ভারতে কোন অরণ্যে বেশি দেখা যায়? এটা কোথায় হবে? আচ্ছা, এখানে কি বলছে? অরণ্যে। তো আমরা যদি জানি পুষ্পা চন্দন কাঠ, সরি, চন্দন কাঠ কোথায় অবস্থিত? চন্দন কাঠ কিন্তু কর্ণাটকে, কর্ণাটক রাজ্যে কিন্তু চন্দন কাঠ কিন্তু পাওয়া যায় গভীর অরণ্যে। ঠিক আছে, এবং এটা কি হবে? ক্রান্তীয় পর্ণমোচী, ক্রান্তীয় পর্ণমোচী, বিশেষ করে কর্ণাটক এবং তামিলনাড়ু, বললাম না কর্ণাটক, তো বিশেষ করে কিন্তু কর্ণাটকে বেশি পাওয়া যায়। ভারতের চিনির বাটি, সুগার বল অফ ইন্ডিয়া, কিছুক্ষণ আগে আমি বলেছি, তাহলে কি হবে? সুগার বাটি উত্তরপ্রদেশ, চিনির বাটি। ঠিক আছে, এবং কি জন্য? কারণ এখানে আখ উৎপাদন বেশি হয়, উত্তরপ্রদেশে আখ উৎপাদন বেশি হয়, মানে আখ থেকে কি হয়? চিনি তৈরি হয় বা সুগার তৈরি হয়। ঠিক আছে। 96 নম্বর কোশ্চেন কি বলছে, নীলগিরি ও পশ্চিম ঘাট পর্বতের সংযোগস্থলে কোন গিরিপথ রয়েছে? এখানে গিরিপথ বলছে, তো এটা কি হবে? পালঘাট। ঠিক আছে, পালঘাট হবে রাইট অ্যান্সার। ভারতের প্রথম স্মার্ট সিটি কোনটি? ভুবনেশ্বর, পুনে, কোচি না ইন্দোর? স্মার্ট সিটি, বাহ, ভেরি গুড, খুব ভালো কোশ্চেন। ভারতের প্রথম স্মার্ট সিটি, তো এটা রাইট অ্যান্সার হবে ভুবনেশ্বর। ঠিক আছে, উড়িষ্যার ভুবনেশ্বর। ভুবনেশ্বর কোথায় অবস্থিত? উড়িষ্যা, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, তাই না? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? তো এটা কোথায় হবে? নারকন্ডা, ব্যারান, বেরাতং, ডেকান ট্র্যাপ। তো এটা রাইট অ্যান্সার হবে ব্যারান। এবং ব্যারান কোথায় অবস্থিত বলতো? ব্যারান কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। ঠিক আছে। করমণ্ডল উপকূল বছরে কয়বার বৃষ্টিপাত? একবার, দুবার, তিনবার না একবারও হয় না, কি হবে বলো? করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, দুবার বৃষ্টিপাত হয়। গ্রীষ্মকালে একবার, শীতকালে, গ্রীষ্মকালে একবার, শীতকালে একবার। লাস্ট কোশ্চেন দেখে নাও, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? দমন, দিউ, লাক্ষাদ্বীপ, পুদুচেরি না চণ্ডীগড়? ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি কি হবে? লাক্ষাদ্বীপ। ঠিক আছে, তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। তো অবশ্যই তোমাদের ক্লাসটি কেমন লাগলো, এবং লাস্ট অবধি যেহেতু দেখেছো, অবশ্যই ভিডিওটাকে যদি লাইক না করে থাকো, তো অবশ্যই তোমাদের কাছে আমার একটাই আশা করব যে তোমরা লাইক করবে। ঠিক আছে, এবং শেয়ার করবে বন্ধুদের সাথে, কমেন্ট করবে তোমাদের
ক্লাসটি কেমন লেগে থাকলো এবং এরকম আরো তোমরা ক্লাস চাও নাকি অবশ্যই সেটাও বলবে। এছাড়া তোমরা অবশ্যই চ্যানেলের নতুন মেম্বার, চ্যানেলের নতুন স্টুডেন্ট হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে কি করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তো এরপরে কিন্তু একটা আবার ম্যারাথন ক্লাস হবে, আবার 100টা কোশ্চেন নিয়ে আসা হবে। অলরেডি মানে তৈরি হয়ে গেছে, বানানো হয়ে গেছে তোমাদের জন্য। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আবার তোমাদের ভিডিও হবে। সেটা কি হবে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে হবে। তো অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভালো মতো প্রিপারেশন চালিয়ে যাবে তোমাদের পড়াশোনাতে। তো আজকের মতো এটুকুই, পরে ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।